দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে সারা বিশ্বেই ট্রাম্প নিয়ে আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দ্বিতীয় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, এবং তারপর থেকেই তাকে নিয়ে আলোচনা। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি কিংবা পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক ভাবনা সব কিছুই সারা বিশ্বকে এফেক্ট করে। এই কারণে সারা বিশ্বেই তার রাষ্ট্র গ্রহণের পর বা তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর কেমন হবে, বিশ্ব পরিস্থিতি কেমন হবে, এটি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের মানুষেরও কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক ভাবনার বিষয় আছে, আগ্রহের জায়গা আছে যে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনীতি, নানা বিষয় সেখানে আসছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আরেকজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাহিদ এজাজ, তিনি কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। কেমন লাগে যদি প্রশ্ন করেন, তাহলে কেমন লাগে এটাও কিন্তু বোঝা মুশকিল। তার কারণ হলো তিনি এত বেশি আনপ্রেডিক্টেবল মানুষ। গত 4 বছর কিন্তু আমরা দেখেছি, এর আগের 4 বছর তিনি ছিলেন। তো কাজেই উনি কী সিদ্ধান্ত নেবেন সেটা তিনিই জানেন। এমনকি তার যারা খুব আশপাশের লোক তারাও সবসময় জানেন না তিনি আসলে কি ভাবছেন বা কী সিদ্ধান্ত নেবেন। তো এবারও মনে হয় সেই রকমই কিছু একটা ঘটেছে, এবং যেটা বলছিলেন অলমোস্ট একটা ঝড়ের গতিতে তিনি এসেই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন, এবং নির্বাচনী প্রচারকালীন সময় তিনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন অনেকে এটাকে হালকাভাবে নিয়েছিল যে নির্বাচনী প্রচারের জন্য হয়তো কথা বলছেন। কিন্তু আজকে তিনি যে এক্সিকিউটিভ অর্ডারগুলো সই করলেন তাতে কিন্তু মনে হচ্ছে যে তিনি যে কথাগুলো বলছিলেন কথাগুলো একটু হালকা মনে হলেও কিন্তু তিনি এখন বাস্তব অর্থেই সেগুলো প্রয়োগ করতে যাচ্ছেন এটা মনে হচ্ছে। যেমন ধরুন, প্রথম কাজটা যেটা করেছেন 6ই জানুয়ারি, অর্থাৎ 2021 সালের 6ই জানুয়ারি যারা কংগ্রেস আক্রমণ করেছিল, ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের অনেকের জেল হয়েছিল, অনেকের বিচার কার্য প্রক্রিয়াধীন। তিনি এসে সবগুলোকে মোটামুটি যাদের 14 জনকে ওদের কমিউট করে দিয়েছেন, তাদের বিচার হয়ে সাজা চলছিল তাদের তিনি মাফ করে দিয়েছেন, যাদের বিচার চলছিল তাদেরকেও তিনি মাফ করে দিয়েছেন। তার অর্থ হচ্ছে তিনি একটা মেসেজ দিতে চাচ্ছেন যে এই 6ই জানুয়ারি 2021 সালে যে ঘটনাটা ঘটেছিল এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বা এটা কোনো আইন বিরোধী কোনো কাজ না। তো কাজেই তারা স্বাভাবিক নাগরিক হিসাবে তারা এখন বাঁচতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটা গত 200-250 বছরের ঘটনায় এই প্রথম কিন্তু এই ধরনের আক্রমণ হলো। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিউটি যদি বলেন, ক্ষমতাটা পরিবর্তন হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আপনি এবারও দেখলেন। ট্রাম্পের কথা জিজ্ঞেস করছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প 2021 সালে যখন বাইডেন ওনার পূর্বসূরি যখন ক্ষমতা এসেছিলেন, ট্রাম্প সাহেব কিন্তু ক্ষমতা হস্তান্তর করেননি। কিন্তু আজকে সেই বাইডেন সাহেব কিন্তু তার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। আগের 4-5 জন প্রেসিডেন্ট যারা জীবিত আছেন তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন, এবং প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু তার বিদায়ের সময়তে তার যে সম্মানটুকু প্রাপ্য সেটা দিয়েছেন। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিউটি বা সৌন্দর্য যদি বলেন। কিন্তু ট্রাম্প সাহেব কিন্তু সেভাবে দেখেনি। তিনি এমন একটা তার বক্তৃতা যেটা করছিলেন অভিষেক অনুষ্ঠানের পরপর, সেখানে তিনি এমন একটা মার্কিন যুক্তরাষ্ট্রে এমনভাবে চিত্রায়িত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিক্লাইন ক্ষতি হয়েছে। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এটা সত্যি কথা যে ইনফ্লেশন অনেক বেশি হয়েছে, যে কারণেই তিনি ট্রাম্প এবার জিতে আসলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে এখন বিশ্বের যে বড় বড় অর্থনীতিগুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী, তার কতগুলো ইন্ডিকেটর আছে। আপনি মার্কিন অর্থনীতি গত 4 বছরে বড় হয়েছে, এমপ্লয়মেন্ট হাই, বেস্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ইতিবাচক ঘটনা গত 4 বছর ঘটছে, কিন্তু তিনি সেটাকে অস্বীকার করে তিনি এমন একটা চিত্র তুলে আনলেন যে এখন এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আমরা এখন আলোতে যাচ্ছি, সে কথা তিনি বলেছেন। তো কাজেই তিনি এখন একটা ঝড়ের মতো আসলেন, এবং
আমার কাছে সেই আশাটা খুব অযৌক্তিক মনে হয় না। তার কারণ হচ্ছে তিনি এবার নির্বাচনে যেভাবে জয়লাভ করেছেন, অপ্রত্যাশিত তো বটেই, কিন্তু ওই অপ্রত্যাশিতর মধ্যে উপাদানগুলো খুবই মজার। সেটা হচ্ছে তিনি ইলেকট্রাল ভোটে অলমোস্ট রেকর্ড নাম্বার ভোট পেয়েছেন, পপুলার ভোটেও তিনি 73 মিলিয়ন ভোট পেয়েছেন। তো কাজেই অসাধারণ একটা ভোটের তিনি কি বলা যায়, ভোটের উৎসব তিনি করতে পেরেছেন এবং তার পক্ষে জনমতটা আনতে পেরেছেন। গতকাল তিনি যখন কথা বলছিলেন তার অভিষেক অনুষ্ঠানে, সেখানে কিন্তু তিনি তার সেই অরাটাই মানুষকে বোঝাতে চেষ্টা করছিলেন। আমার ধারণা মানুষ এটা গ্রহণও করেছে, কারণ তার পক্ষে একটা বড় জনসমর্থন আছে, এটা সকলেই বুঝতে পারছে। এখন যেটা হলো, তিনি যে কাজগুলো আজকে এক্সিকিউটিভ অর্ডারগুলো যেগুলো সই করেছেন, এগুলো অনেকগুলো বেশিরভাগই কিন্তু অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু এগুলোর অনেকগুলোর কিন্তু বাইরের পৃথিবীর জন্য আপনার মানে প্রতিঘাত বা অভিঘাত থাকবে। যেমন ধরুন আমি একটা যদি বলি, মাইগ্রেশন, ইমিগ্রেন্টস, তো তিনি দুইটা মূল বিষয়ের উপর নির্বাচনী প্রচারণায় দুইটা বিষয়কে পুঁজি করেছিলেন। একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ইমিগ্রেশন। তো এই ইমিগ্রেশনের জন্য তিনি এবার এসে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। এর মধ্যে অনেকগুলো জায়গায় বেশ জটিলতা আছে। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশের অনেক দেশের মতোই জন্মসূত্রে নাগরিকত্ব দেয়, এটা তাদের সংবিধানের একটা অধিকার। তিনি এসে আপাতত এটা বাতিল করেছেন। তার অর্থ হচ্ছে যে আগামীকাল থেকে যে শিশুটির জন্ম হবে সে কিন্তু অটোমেটিক নাগরিকত্ব পাবেন না। আদালতে চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জ হলেও সেটা বিচার হতে অনেক দিন লাগবে। এটা তো এরা এটা নিয়েও আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেটা কেন করলেন জানেন উনি যে এটা চ্যালেঞ্জ হবে। তার কারণ হচ্ছে ওদের ধারণা হচ্ছে চ্যালেঞ্জ হলে শেষ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে এখন ট্রাম্পের নিযুক্ত বিচারপতিদের সংখ্যা বেশি, 6-3, এবং তারা নিশ্চিত যে সুপ্রিম কোর্টে গেলে এটা টিকবে। তো কাজেই তার অর্থ হচ্ছে যদি এটা সুপ্রিম কোর্ট থেকে আদেশ হয়ে আসে তখন এটাকে আর বাতিল করার কোনো সুযোগ থাকবে না, এটা আইনের পর্যায়ে চলে যাবে। তো এখন এই জায়গাটাতে, এবং এতে করে একটা হলো যে জন্মসূত্রে যারা তাদের নাগরিকত্ব এখন রদ হয়ে গেল, যারা বেআইনি অথবা আনডকুমেন্টেড বলি আমরা, তাদেরকে এখন যে কোনো জায়গায় ধরা পড়লেই তাদেরকে পাঠিয়ে দিতে পারবে। আর তৃতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে ধরেন আমরা বলি চেইন মাইগ্রেশন, একজন গিয়ে ওখানে নাগরিক হলে আত্মীয় স্বজন নিয়ে যায়, এটাও বোধহয় বন্ধ করে দেবে। আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, কিন্তু আমি আন্দাজ করছি, কারণ এই মাইগ্রেশন ইস্যুর উপর 6-7টা এক্সিকিউটিভ অর্ডার আছে। এটাও একটা আলোচিত বিষয় ছিল, হয়তো এটা থেকে থাকতে পারে। এই সবগুলোতেই পৃথিবীর বহু দেশ এফেক্টেড হবে, বাংলাদেশ সহ, কারণ আমাদের অনেক লোক আছে। শুধু ইন্ডিয়া, শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আজকের খবর 18,000 বেআইনি ভারতীয়কে সরিয়ে নেওয়ার জন্য ভারত ইতিমধ্যে রাজি হয়েছে। কারণ ভারত বুঝতে পারছে যে ট্রাম্পের সাথে চলতে গেলে এখন যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে বিপদ হবে, সেজন্য ভারত আগেই রাজি হয়েছে, আমরা 18,000কে ফেরত নিচ্ছি। এগুলি বেআইনি, পৃথিবীর বহু দেশে এরকম আছে, আমাদের বাংলাদেশিরা আছে। কাজেই এতে করে শুধু যে ওখানে যারা অভিবাসী তারা ক্ষতিগ্রস্ত হবে তা না, এই অভিবাসীগুলোর সাথে বাংলাদেশেও অনেক পরিবার জড়িত আছে, এবং এই অভিবাসীরাই কিন্তু আপনার রেমিটেন্স পাঠায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রেমিটেন্সের তালিকায় কিন্তু 1, 2, 3-এর মধ্যে থাকে। তো ওখানে যদি এরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওরা রেমিটেন্স কি পাঠাবে? তাতে আমাদের মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা বলা হয়, বিভিন্ন ধরনের অভিঘাত আমরা দেখতে পাই। আমরা আশা করছিলাম যে অভিবাসী যে আইন তিনি যে রদ করছেন, সেখানে অভিবাসী আইন নিয়ে তার একটু মানে নির্বাচনী প্রচারণার সময় যেভাবে কঠোর ছিলেন, হয়তো জেতার পর অতটা কঠোর থাকবেন না, আমার একটা প্রত্যাশা বাংলাদেশি মানুষের ছিল, কিন্তু একদম উল্টো দেখা গেল। প্রথম কাজটা করেছেন দুটো কাজ। একটা হচ্ছে তারা 6 জানুয়ারি যারা 21 সালে যারা জেল বা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে মুক্ত করে দেয়া, আর এই ইমিগ্রেশন, এই দুটো তার প্রায়োরিটি দাম, এবং সেটা করে দিয়েছেন ইতিমধ্যে। তো এটা একটা বিষয়। আরও একটা বিষয়, আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা জায়গা আছে, সেটা হলো প্যারিস ক্লাইমেট ডিল। ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন, WHO থেকে বেরিয়ে যাবেন বলে দিয়েছেন। এখন এই দুটো সংস্থা কিন্তু সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বটা খুব প্রয়োজন, কারণ অনেক পয়সা লাগে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ওইগুলোতে না থাকে, আমরা যারা ধরেন জলবায়ুর ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে আছি, আমরা চেষ্টা করছি এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্যে, এবং মার্কিন অর্থ, মার্কিন নেতৃত্ব এটাতে প্রয়োজনীয়।
এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ওখানে না থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা নেতিবাচকভাবে এফেক্টেড হওয়ার একটা আশঙ্কা থাকবে। আচ্ছা, আমি একটা বিষয়, যে ট্রাম্পের যখন নির্বাচনী প্রচারণা চলছিল তার আশেপাশে যারা দেখছিলাম আমরা, এবার দেখছিলাম আমরা বা পৃথিবীর সবচেয়ে বড় লোক যারা, ধনী যারা আছেন, ইলন মাস্ক তিনি আছেন, এবং তারপরেও দেখতে পাচ্ছি তার আশেপাশে বিশ্বের সব ধনকুবের যারা আছেন, তারা ব্যবসায়ীরা আছেন এবং টেক ব্যবসায়ীরা আছেন। এই ব্যাপারটি কি একবার সিগনিফিকেন্ট কিনা? এটা সিগনিফিকেন্ট এই কারণে যে এবার এখন ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে, আজকে একটা এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছেন। অনেকগুলো ডেমোক্রেটিক পার্টিরা যখন ক্ষমতায় থাকে তখন তারা সামাজিক সুরক্ষার জন্য অনেকগুলো আপনি রেগুলেটরি ব্যারিয়ার তৈরি করে, যে আপনি ইচ্ছা করলেই পরিবেশ দূষণ করতে পারবেন না, এরকম রেগুলেটরি রেস্ট্রিকশনস থাকে। ট্রাম্প সাহেব এগুলো তুলে দেবেন এবং তিনি চাচ্ছেন এই টেকনোলজির লিডার যারা আছে সবগুলো, সে বেজোস থেকে শুরু করে আরও এলন মাস্ক থেকে শুরু করে সবাই ছিলেন, তারা টেকনোলজি চায় না কোনো বাধা নিষেধ, তারা চায় যে বাধাহীনভাবে তারা তাদের কার্য পরিচালনা করুক। তিনি আজকে মেসেজ দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন থেকে ফ্রি মার্কেট, তোমরা যারা ব্যবসা করতে চাও ইউ আর ওপেন, এবং তার পেছনে বসে থেকে তারাও সেই মেসেজটা পৃথিবীর কাছে দিয়ে দিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন ফর ফ্রি বিজনেস, তো আমরাও করবো, তোমরা যদি কেউ আগ্রহী হও আসতে পারো। আচ্ছা, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন রায়দ এজাজ, কূটনৈতিক প্রতিবেদক। প্রথম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প যুক্ত হওয়ার পর সারা বিশ্বে কী ধরনের পরিবর্তন আসতে পারে। আমি একটু বাংলাদেশের প্রসঙ্গ যদি বলি, যে বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ, এটি নিয়ে মোটামুটি 2 শিবিরে ভাগ হয়ে গেছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি যে নানা ধরনের মন্তব্য দেখতে পাচ্ছি আমরা, সব কিছু মিলে আসলে বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের যদি বলি যে আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় কে থাকছে কে থাকছে না, এটি বাংলাদেশের রাজনীতি বা রাজনীতিবিদদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনুষ্ঠানে একটু দেরি করে আসার জন্য। তো আলোচনায় নিশ্চয়ই হুমায়ুন ভাই বলেছেন। দেখুন, আপনি যখন বলি যে যুক্তরাষ্ট্রের পালাবদল বা ভারতের পালাবদল, এগুলো হুমায়ুন ভাই আমরা বিরতির পর হয়তো আরেক পর্ব বলবো। আমাদের রাজনীতিতে আমরা যেভাবে দেখি খুব সরলীকরণ করে ফেলি, সাধারণীকরণ করি, এবং তার চেয়ে বড় কথা আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমাদের 2টি প্রধান শিবির আওয়ামী লীগ বিএনপি, মানে উভয়ই কিন্তু উভয়ের যখন ক্ষমতায় থাকেন তারা একটু দেখা যায় সেটা যুক্তরাষ্ট্র হোক, পশ্চিমা হোক বা অন্য দেশ, তাদের প্রতি একটু বিরূপ মনোভাব পোষণ করেন। আবার যখন বিরোধী শিবিরে থাকেন তারা মনে করেন যে তাদের ভাগ্য যে যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির হাতে। তো এখনও এবার আপনার নিশ্চয়ই 14 সালে যখন ভারতে ক্ষমতার পালাবদল হলো, বিজেপি এলো, তখন বিএনপি বা ওই শিবিরে এমন একটা উল্লাস দেখেছিলাম, কিন্তু কার্যত ঠিক তার উল্টাটা ঘটেছিল। এবারও যেমন দেখছি গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যে আওয়ামী লীগের পতন হলো, তো এরপর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে হঠাৎ করে দেখা গেল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চাইতে সবার মনোযোগ যেন যুক্তরাষ্ট্র। অ্যাজ ইফ ট্রাম্প আসবেন, এসেই বাংলাদেশের সঙ্গে তার বিশাল একটা যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের ধারাবাহিক, সেটার পরিবর্তন হবে। হুমায়ুন ভাই নিজে ছিলেন, নিশ্চয়ই আরও বেশি ভালো জানেন, বুঝেন, বলবেন। ওদের পলিসিগুলো না আমাদের মতো এত হুটহাট পরিবর্তন হয় না। আর কালকে একগাদা যখন আমরা টিভিতে স্ক্রলে দেখছিলাম, কাগজে আমরা নিউজ করছি যে এতগুলো এক্সিকিউটিভ অর্ডার দিলেন, এটা করলেন, এখন এই যে অর্ডারগুলো দিলেন, এবং এবার আমরা যেটা দেখেছি সুইং স্টেট বলে কিছু ছিল না, কংগ্রেস এবং সিনেটে তারা ডোমিনেট করলো, তারপরে কিন্তু হাউজে স্পিকার করতে গিয়ে তাকে সেকেন্ড রাউন্ড ভোটে যেতে হলো। তো জিনিসগুলো এত সহজ নয়। তো এক কথা আমি যদি বলি, আমরা যতটা উল্লাস করি না কেন, এই যে আমরা মনে করছি ডেমোক্রেটদের বদলে রিপাবলিকান এলো এবং এসেই আমাদের সাথে সম্পর্কের একটা বিশাল আপসাইড ডাউন হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আপাতত আমরা যদি তাৎক্ষণিকভাবে একটা দুটো বলি, WHO থেকে তার সরে আসা, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কমে দেওয়া, তাতে ইম্প্যাক্ট হবে রোহিঙ্গা মানবিক সহায়তায়। তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে প্যারিস ক্লাইমেট ডিল, সেখান থেকে তার উইথড্রল, এই যে একটা দুটো তিনটে এভাবে বলতে পারি। কিন্তু গণতন্ত্র নিয়ে, সুশাসন নিয়ে, শ্রম অধিকার নিয়ে এই জায়গায় বিরাট কোনো পরিবর্তন হবে আমি মনে করি না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম সরকারের সাথে বাইডেন বা ডেমোক্রেটদের যে সম্পর্ক ছিল, সেটার একটু রাতারাতি 360 ডিগ্রি ঘুরে যাবে, এমনটা মনে করে কারো মানে আহ্লাদিত যদি কেউ হয়ে থাকে, সেটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির, আপনার কাছেও একই ধরনের প্রশ্ন আসলে, যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে এখন যে সম্পর্ক, সেই সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? মোটা দাগে বলবো
প্রভাব পড়ার আশঙ্কা কম, একেবারেই কম। কেন কম সেটা বোঝাই। রাহিদ ইজাজ বললেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে, বাংলাদেশের সাথে কেন সম্পর্ক রাখে। তার কারণ হলো বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায়। একটা বড় জনগোষ্ঠীর দেশ, স্থিতিশীল থাকাটাই মঙ্গল। দ্বিতীয় হচ্ছে তারা একটা অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ হিসেবে দেখতে চায়, কারণ বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হলে, একটা নতুন ভোক্তা শ্রেণী তৈরি হলে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়। তৃতীয় যেটা হচ্ছে বাংলাদেশে তারা গণতান্ত্রিক একটা ব্যবস্থা দেখতে চায়। তাহলে যেটা হয়, গণতান্ত্রিক ব্যবস্থা হলে সকল মানুষের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা থাকে, মোটামুটি স্থায়িত্বটা বা স্থিতিশীলতাটা বজায় রাখতে সুবিধা হয়। 4 নম্বর হচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ দেশ, এটা বঙ্গোপসাগর তীরের দেশ। এখানে আঞ্চলিক পরিবেশের সাথে যদি বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখে, মার্কিন স্বার্থ এই অঞ্চলের সাথে যদি কাজ করে, তাহলে এটা তাদের লাভ। এটা হচ্ছে মার্কিন দিক থেকে। আমরা কি চাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে? আমরা চাই বাংলাদেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আমার গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করুক, এবং সেই প্রেক্ষাপটে এখনকার যে এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হচ্ছে তার প্রতি কিন্তু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়ে রেখেছে। তো ট্রাম্প সাহেব এসে তিনি কেন এটাকে পরিবর্তন করবেন? কারণ এখন কিন্তু এটা পরিবর্তনের কোনো চিন্তা তার মধ্যে আসবার কোনো কারণই আমি দেখছি না। তার কারণ হচ্ছে তারা মনে করে এই কাজটা ভালো, এবং সেটা আসলেই গণতন্ত্রকে সংহত করার জন্য এটা উপাদেয়। তো সেটা দেখবেন। তারা মানবাধিকারের কথা বলছে। মানবাধিকার যদি বাংলাদেশে এমনি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শক্তিশালী হয়, মানবাধিকার মানে সাংবিধানিক কাঠামোটা যদি শক্তিশালী হয়, মানবাধিকার রক্ষার একটা সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সমৃদ্ধ হলে তারা ব্যবসা বাণিজ্য করবে। আর বাংলাদেশ সরকার তো নীতিগতভাবে এমন কোনো কথা বলেনি যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সরে যাচ্ছে, বরঞ্চ বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো কাজেই দুই রাষ্ট্রের পারস্পরিক দৃষ্টিভঙ্গির সাজুর্যের জায়গাটা যেটা আছে বর্তমানে, যেটা বেশ শক্তিশালী, সেটা পরিবর্তন কেন করবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা দেশ, বাংলাদেশ একটা দেশ। তারা ইমোশন দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা বা কূটনীতি পরিচালিত হয় না। এর একটা মৌলিক যুক্তির ভিত্তি থাকে। তো সেই যুক্তি ভিত্তিতে যদি আপনি দেখেন, তাহলে বাংলাদেশে এখন যা হচ্ছে তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা যে ট্রাম্প প্রশাসন এসে এই রাস্তা বদল হওয়ার বা এখান থেকে সরে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আচ্ছা রাইট, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাজনীতি নিয়ে হয়তো খুব একটা আগ্রহ থাকবে না ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু ইন্ডিয়ার তো আছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্ডিয়ার এক ধরনের আগ্রহ আছে। সেখানে যদি দেখি যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের একটা যে আমরা সখ্যতার কথা শুনি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা শুনি, যদি সেই আমরা দিক দিয়ে দেখি, তাহলে কি আসলে মানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং তারপর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আগ্রহ, এইটাতে প্রভাব পড়তে পারে কিনা? আমি হুমায়ুন ভাইয়ের কথাটা টেনে নিয়ে আপনার প্রশ্নের সাথে লিঙ্ক করে বলি যে স্ট্যাটাস কোটা যেটা আছে রিলেশনশিপের ডিনামিক্সের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বলেন, আমাদের ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, ডেভেলপমেন্ট কোঅপারেশনে বলেন, কিংবা এই যে আমাদের পাশের আরেক প্রতিবেশী মিয়ানমার, তার থেকে যে রোহিঙ্গা ঢল এলো, এখন পর্যন্ত কিন্তু গত 8 বছরে সবচেয়ে বড় সহায়তা আমরা পাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে, মানবিক সহায়তা। তো এবং ইন্টারেস্টিংলি 2017-তে যখন এই মানব ইতিহাসের একটা বড় রকম সংকট বলা হয়েছিল, তখন ওই সময় কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিলেন, নিশ্চয়ই আমাদের মনে থাকার কথা। এবং ট্রাম্প হচ্ছে সেই লোক যিনি এই রোহিঙ্গা ক্রাইসিসটাকে তখনকার মানে আমাদের তখনকার আওয়ামী লীগ সরকার যে ট্রাম্পের কাছে পৌঁছাতে পেরেছিলেন এবং সে এঙ্গেজ হয়েছিলেন। তো এখন আপনি যখন ভারতের প্রসঙ্গটা আনলেন, এটা তো অজানা নয় যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলি, জিও পলিটিক্যাল যে রাইভেলরি বা জিও ইকোনমিক্স ইভলভ করে গেছে গত 8-10 বছর ধরে, 15 বছর ধরে, সেখানে ইন্ডিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠ মিত্র এবং এই অঞ্চলের জন্য ভারত অবশ্যই তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা নেতৃত্ব পলিটিক্যাল লেভেলে এবং নানান লেভেলে আছে, এটা অনস্বীকার্য। এবং এবার যখন আমরা দেখছি ট্রাম্পের নতুন অ্যাডমিনিস্ট্রেশনে, বিশেষ করে আমরা তুলসী গ্যাবার্ডের নাম জানি, যিনি ভারতীয় বংশোদ্ভূত, এরকম অ্যাডমিনিস্ট্রেশনে আরও লোক আছেন। তো যুক্তরাষ্ট্র অবশ্যই তার স্বার্থটা দেখবে এবং সেখানে আমেরিকাকে দিয়ে পুশ করবে, যেটা বলা হতো আওয়ামী লীগ সরকারের আমলে। যুক্তরাষ্ট্রের মানে আমরা বলতাম সবসময় যে আমেরিকা বাংলাদেশকে ইন্ডিয়ার লেন্স থেকে দেখে। এটা কিছুটা সত্য মিথ্যা তো আছে, এটা অস্বীকার করার উপায় না, কারণ প্রক্সিমিটি একটা ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির কারণে হয়তো যুক্তরাষ্ট্র বলতো আমি দেখছি তুমি এখানে আর আমরা কমন আছি, খামাখা ঝামেলা করো না, এটা এমন একটা ব্যাখ্যা আছে। তো এখন মোদির সাথে সম্পর্কের সে ডিনামিক্স, এই কারণে
মোদি বা ইন্ডিয়া বললেই যে ট্রাম্প বিরাট একটা ডিপারচার হবে, হুমায়ুন ভাই যেটা বললেন স্যাটেল একটা জিনিস, এটা আনসেটেল করে ট্রাম্পের মতো লোক উনি কিন্তু তার নিজের স্বার্থটাই সবসময় বড় করে দেখবেন, অতীতেও দেখেছেন। এবং যেই বাগাড়ম্বর বা কথাগুলো প্রথম টেনিউরে করেছিলেন, আমরা যদি একটু এটা অ্যানালিসিস করে দেখি, অনেকগুলোই কিন্তু তার বাস্তবায়ন হয়নি, নানান কারণে সেটি হয়নি। ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রে বারবার যেটা আমরা 5ই আগস্টের পরিবর্তনের পর বারবার শুনে আসছি, দেখছি নানান পরিসরে, সেটি প্রতিবেশী ভারতে হোক, অন্যান্য জায়গায় হোক, যে যুক্তরাষ্ট্র এখানে ভারতের কথা শুনবে এবং ভারতের কথা শুনবে, এখানে আনসেটলিং একটা অবস্থার দিকে যাবে। তো আমি মনে করি যে এটা হওয়ার কোনো কারণ এই মুহূর্তে দেখছি না। যে তুলসী গেবার্ড হয়তো অনেক কিছু বলতে পারেন, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ বললেন, এবং আমেরিকান সিস্টেম কিন্তু অনেক জটিলতা আছে, সেটা ডিপার্টমেন্ট অফ স্টেট বলেন, পেন্টাগন বলেন, জুডিশিয়ারি বলেন, আপনার 2টা টিয়ারের হাউসের, এই নানান রকম প্যাচ যেখানে আছে, এখানে রাতারাতি একজন ব্যক্তি বা এককভাবে অনেক কিছু করে ফেলবেন, আমার কিন্তু এই মুহূর্তে সেটা। হুমায়ুন কবির, আপনাকে জানতে চাইব, বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে গাজা যুদ্ধ নিয়ে। ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা নেবার আগেই বা প্রেসিডেন্ট শপথ নেবার আগেই গাজায় ইসরায়েল এবং গাজার একটা যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেল। এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা, সারা বিশ্বে এক ধরনের স্বস্তি ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প বললেন যে তিনি এই যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী না, যে টিকবে কিনা। সেই সঙ্গে আবার অনেকেই আশঙ্কা করছেন যে ট্রাম্প যুগে না মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা আরও বেশি ছড়িয়ে যায়। আপনি এই বিষয়ে আপনার আশঙ্কা কিংবা সম্ভাবনা কি আছে, আশাবাদী? দুটোই আছে। তবে একটা কথা বলি, যে তিনি বলেছেন যে আমি খুব আশাবাদী নই, কিন্তু এর সাথে সাথে এটাও আমাদের একটু মনে রাখতে হবে যে নেতানিয়াহু সাহেবকে, এটা ইসরায়েলি পত্রপত্রিকার খবর, নেতানিয়াহু সাহেবকে কিন্তু ট্রাম্প চাপ দিয়েছে যে আমি আসবার আগে সিজফায়ার চাই। এবং নেতানিয়াহু কিন্তু, তারা অনেক দিন ধরে, বাইডেন গত মে থেকে চেষ্টা করছেন কিন্তু পারেননি। নেতানিয়াহু বুঝেছেন যে ট্রাম্প বলেছে যখন এটা করে ফেলতে হবে, নাহলে বিপদ আছে। এবং এটা নিয়েও কিন্তু 1-1.5 দিন ঘষাঘষি করেছেন নেতানিয়াহু সাহেব। তো এখন উনি যে কাজটা করার চেষ্টা করবেন, উনি যদিও বলছেন, আমার ধারণা এই যুদ্ধবিরতিটা চালু থাকুক, এটা ট্রাম্প চাইবেন। কেন চাইবেন তার যুক্তিটা হচ্ছে এই, যে ট্রাম্প চাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকর্ডসের কথা যদি আপনার মনে থাকে, 2000 সালে উনি আব্রাহাম অ্যাকর্ডস করেছিলেন, ইসরায়েল, ইউএই এবং বাহরাইন মিলে। এখন এই আব্রাহাম অ্যাকর্ডস 2 করতে চান সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। তাইলে উনি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব এবং ইসরায়েলের নেতৃত্বে মোটামুটি মার্কিন প্রভাবটা নিশ্চিত করতে পারবেন কৌশলগতভাবে, এটা তার ধারণা। তো সেটা যদি উনি করতে চান, সৌদি আরবের একটা কন্ডিশন হচ্ছে যে ইসরায়েল এই প্যালেস্টাইনদের মারা বন্ধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2 নেশন থিওরি, অর্থাৎ প্যালেস্টাইনের জন্য একটা স্বাধীন রাষ্ট্র। সৌদিরা এটাতে একটু বলতে পারেন যে শক্ত অবস্থান নিয়ে আসছে। আর এখন যিনি সৌদি আরবে প্রিন্স সালমান, উনি কিন্তু বেশ প্রভাবশালী মানুষ, তার মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন জায়গায় তিনি বেশ তার প্রভাবটা বিস্তার করে ফেলেছেন ইতিমধ্যে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই সিজফায়ারটাকে বজায় রাখবেন, এবং ইসরায়েলকে হয়তো এটা বোঝাবার চেষ্টা করবেন যে তুমি যদি এটা বজায় রাখো, তাইলে তোমার সাথে আমি সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিককরণের কাজে সহায়তা করতে পারি। তো এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করতে পারে। আবার আরেকটা ভয়ও আছে, সেটা হলো আমরা জানি ইতিমধ্যেই কিন্তু বাইডেন প্রশাসনের সময় কিছু সেটলার যারা আছে, জুইশ সেটলার, তাদেরকে কিন্তু উনি স্যাংশনের আওতায় নিয়ে এসেছিলেন, যারা এই পশ্চিম তীরে এসে বসতি স্থাপনকারীদের আক্রমণ করছেন, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। আজকে ট্রাম্প কিন্তু সেটা উঠিয়ে নিচ্ছেন, তার অর্থে তিনি ওদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন। এবং আগের বারের হিসাবে কিন্তু জেরুজালেমের মার্কিন দূতাবাস কিন্তু ট্রাম্প প্রশাসন এনেছিলেন গতবার। এখন ইরানের সাথে তারা চেষ্টা করবেন তো রিনেগোশিয়েট করার জন্য নিউক্লিয়ার ডিলটা। যদি ইরান রাজি হয়, তাহলে একটা নতুন রিনেগোশিয়েটেড একটা ইরান ডিল হতে পারে। যদি না হয়, তাহলে উনি আবার ম্যাক্সিমাম প্রেশারের দিকে যেতে পারেন, যেটা আগেও ইরানের বিরুদ্ধে তিনি করেছিলেন। যদি সেটাও না কাজ করে, তাইলে ট্রাম্প এবং ইসরায়েল মিলে বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ট্রাম্প প্রশাসন নেতৃত্বে ইরানিয়ান নিউক্লিয়ার যে ইনস্টলেশনসগুলো আছে, এগুলোকে অকেজো করে দিতে পারে, এগুলোর উপর আক্রমণ চালাতে পারে। এটা শেষ।
কিন্তু আমার ধারণা ট্রাম্প যেটা কালকে বলেছে, আমি পিসমেকার হতে চাই, এবং মধ্যপ্রাচ্যের শান্তি যদি তিনি সত্যি সত্যিই আনতে পারেন, নোবেল প্রাইজ কিন্তু পেতে পারেন। আচ্ছা, যদিও শুনতে খারাপ লাগছে বা একটু ব্যাখ্যাপ্পা মনে হচ্ছে, কিন্তু এটা হলে কিন্তু হয়ে যেতে পারে। তো কাজে এই ইনসেন্টিভ তার মাথার মধ্যে যদি থাকে, হি মাইট ডু মিরাকলস, এবং সেটা যদি মানুষের কল্যাণের জন্য হয়, সেটা ওয়েলকাম করা। আচ্ছা, রাহিদ যে আপনাকে জানতে চাই, হুমায়ুন কবির যেমনটি বলছেন, ট্রাম্প বলছেন তিনি শান্তির দূত হতে চান, পিসমেকার হতে চান, কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতা নেবার আগে জেতার পরে তিনি গ্রিনল্যান্ড নিয়ে যা বললেন যে গ্রিনল্যান্ড দখল করেন, যদি দরকার পড়লে শক্তি প্রয়োগ করবেন, তিনি কানাডা নিয়ে যেটি বলছেন, পানামা খাল নিয়ে যেটি বলছেন, সবকিছু নিয়ে একদিকে তিনি যুদ্ধ বলছেন যে তার আমলে যুদ্ধ হয় না, আবার এদিক দিয়ে তিনি তো এক ধরনের মানে পুতিন দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন কিনা। না, একটু আগে আপনি যে মধ্যপ্রাচ্য নিয়ে বললেন না, যে মধ্যপ্রাচ্য নিয়ে যেটা বাইডেন পারেননি সেটাই ট্রাম্প আসার কোইন্সিডেন্স হলো, আগে আগে হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেখান থেকে শেষ করা হলো, যে বেখাপ্পা লাগলো যে ট্রাম্প শান্তির কথা বলছেন, যেখানে আমরা ট্রাম্পের মতো একজন হকিশ ব্যক্তি যে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন, এটা হয়তো আজ থেকে 10 বছর আগে আমেরিকার যে ধারা সেটাতে কেউ ভাবতেন না, কিন্তু হয়েছেন তো, তাই না? তো এখন হুমায়ুন ভাই যে ব্যাখ্যাটা দিলেন, আব্রাহাম অ্যাকর্ডটা করেছিলেন, তারপরে আব্রাহাম অ্যাকর্ড 2 যাবে কিনা, তো আমরা যখন ইরানের কথা বলি, আমরা মিডল ইস্টের একটা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে, যেটা আমরা কাতার এবং সৌদি আরবের ব্রলের সময় দেখেছি, সৌদি আরবের সাথে এসে অন্যরা কাতারকে একঘরে করলো, কিন্তু সেখানে নেপথ্যে ধরুন এই যে ইরানের কথা শুধু যেমন বলি, টার্কি কিন্তু একটা বড় শক্তি আজকে পুরো মিডল ইস্ট, এশিয়া তো বটে, গ্লোবালিও টার্কি এমন করে ইমার্জ করে গেছে। তো সেখানে আমরা হুমায়ুন ভাই যখন ইরানের কথা বলি, টার্কির বিষয়টা কিন্তু চলে আসে। সৌদি আরবের প্রিন্স মাহমুদ বিন সালমানের মতো লিডারশিপের কথা যখন বলি, তো এই যে আপনার ট্রিকি জায়গাগুলো আছে, আবার ধরুন সৌদি আরবের সাথে ইয়েমেন এত লম্বা সময় ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে একদম আপনি যে প্রশ্নটা বললেন, শান্তির কথা বলছে, আবার রাশিয়া ইউক্রেন ওয়ার কোন জায়গায় যায়, এই প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এবং হয়ে গেছে কি যে মধ্যপ্রাচ্যের এই সংকট বলেন, রাশিয়া ইউক্রেন বলেন, সব মিলে এমন একটা জায়গা বিশ্ব চলে গেছে গত 5-7 বছরে। এটা কিন্তু অনেকের কাছে এক্সপেক্টেড ছিল না রাতারাতি, বিশেষ করে কোভিড উত্তর পরিস্থিতিতে পুরো বিশ্ব আবার একটা যুদ্ধের দামামা বেজে উঠবে, সেরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি। এবং কাজেই অনেকটা সুবাতাসের মতো কারো কাছে মনে হলেও যে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিটা আদৌ এটা কতখানি টেকসই হবে, এবং এই যে কালকে যাদেরকে ব্ল্যাঙ্কেট আপনি দিয়ে দিলেন, যাদের স্যাংশন ছিল স্যাংশনের বাইরে নিয়ে যাচ্ছে, এই যে ইম্পিউনিটি নামের টুলটা আপনি ইউজ করছেন, তো সেই জায়গাতে আপনি আসলে কতখানি খুব লিবারেল ওয়েতে আপনার যে ভাবমূর্তি আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে। কাজেই আমি এই জায়গায় একটু ট্রাম্পের শান্তির বার্তা, শান্তির দূত, এই জায়গায় আমি ফ্র্যাঙ্কলি বললে আমি একটু পেসিমিস্টিক, অতটা বেশি আশাবাদী হতে পারছি না। যদি বাণিজ্য নিয়ে বলি, হুমায়ুন কবির, চীনের সাথে তার বাণিজ্য যুদ্ধ তো প্রথমবারও আমরা দেখেছি, এবং এবারও নিশ্চয়ই চীনের সাথে তার বাণিজ্য যুদ্ধ চলবে। এই বাণিজ্য যুদ্ধ যদি বলি, বাংলাদেশের কি কোনো সুযোগ আছে যে এই বাণিজ্য যুদ্ধ থেকে কোনো কিছু অর্জন করা? অনেকে বলেন যে চীনের উপর বা চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধের ফলে চীন তার ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলো সরিয়ে নিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাবেন, এটা একটা আলোচনায় আছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ঘটনা, এই ট্যারিফ ওয়ার কিন্তু শুরু হয়েছে ট্রাম্পের আমল 2016-17 সাল থেকে। আমরা কিন্তু তার বেনিফিট পাইনি। ভিয়েতনাম পেয়েছে, ইন্দোনেশিয়া পেয়েছে, ফিলিপিনও কিছু, কিন্তু আমরা এই যে বলছি চীনাদের কাছ থেকে আমাদের এইদিকে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো সরবে, আমরা কি তার জন্য যথোপযুক্ত উপাদেয় জায়গা তৈরি করতে পারছি? আর মনে রাখতে হবে, ব্যবসা কিন্তু প্রফিট ছাড়া আর কিছু চেনে না, এবং একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট তারা চায়, ইনভেস্টর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চায়। সেটা আপনি না করতে পারলে সে পাশের দেশ হলেও আসবে না। তো কাজে সেই জায়গায় আমাদের দিক থেকে এই কাজগুলোকে আমরা কি যথেষ্ট পরিমাণে ক্ষেত্র প্রস্তুত করতে পেরেছি? এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আর একটু বড় জায়গায় যদি যাই, আপনি লক্ষ্য করবেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই তিনি কিন্তু শি জিনপিংকে ফোন করেছিলেন এবং ওনাকে দাওয়াত দিয়েছিলেন তার এই অভিষেক অনুষ্ঠানে। তিনি যাননি, তার ভাইস প্রেসিডেন্ট গেছেন, এবং পত্রপত্রিকার খবর
এপ্রিল মাসে তিনি চীন এবং ভারত সফর করবেন। তো এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। তিনি একটা আলোচিত হচ্ছে এটা যে তিনি ইউরোপ কেন্দ্রিক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপ কেন্দ্রিক যে কূটনীতি আছে বা ফোকাসটা আছে, ওখান থেকে তিনি ফোকাসটাকে শিফট করে এখন এই এশিয়া প্রশান্ত মহাসাগর ওই অঞ্চলে নিয়ে আসতে চান এবং চীনের সাথে একটা সখ্যতা করতে চাচ্ছেন। তো তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটা কি আসলেই চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়ার জন্য দেয়া, নাকি চীনের সাথে একটা ডিল করবার জন্যে তিনি প্রথম একটা বিড হিসেবে করলেন, তারপর চীনাদের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ ডেভেলপ করে তার যে অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনৈতিক অবজেক্টিভ সেটা অর্জন করার জন্য তিনি চেষ্টা করবেন। এবং চীনাদের সাথে কথাবার্তা এই টানাটানিটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা ইতিবাচক জায়গায়ও যেতে পারে, এই ধারণাটাও আছে। কারণ গতকালই তিনি অর্ডার দিয়েছেন কোন কোন পণ্য সামগ্রীতে স্ট্র্যাটেজিক ইস্যু সংযুক্ত আছে, তার অর্থে মানে কৌশলগত কারণে কোন কোন জিনিসকে আটকানো আছে, এটা রিভিউ করার জন্য দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তিনি কিন্তু চীনকে এখন কি স্ট্র্যাটেজিক কম্পিটিটর হিসাবে দেখেন নাকি বাণিজ্যিক কম্পিটিটর হিসাবে দেখেন, এটা একটু ওদের সময় লাগবে বুঝতে। তবে আমার ধারণা চীন তার একটা মেজর ফোকাস পাবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার এই যাত্রা শুরুর সময় থেকেই তিনি শি জিনপিংয়ের সাথে একটা সম্পর্ক করতে চেষ্টা করছেন। রাহিদ এজাজ, আপনার কাছে একটু জানতে চাইবো, এখন শেষ দিকে চলে এসেছি আসলে। আপনি প্রথম দিকে বলছিলেন যে প্রথম টার্মে ট্রাম্প যেসব কথা বলছিলেন, ট্রাম্প সব কথা আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি বা করেননি নানা কারণে। এবারও আসলে তিনি যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে কথা বলছেন, নানা বিষয়ে তিনি যেভাবে বলছেন মানুষকে ভয় পাইয়ে দিচ্ছেন, শেষ পর্যন্ত আসলে সব কিছু কি করা সম্ভব বা বাস্তবায়ন সম্ভব? দেখুন, অ্যাপ্রোচ তো ধরেন আমার আপনার মধ্যে তফা, আমরা যে তিনজন মানুষ আলোচনা করছি, অ্যাপ্রোচ কিন্তু তিনজনের আলাদা। এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত। ট্রাম্পের ধরনটাই এমন, এবং ট্রাম্পের এই পার্সোনালিটিটাকেই পছন্দ করেছে বলেই তো তারা ভোট দিয়েছে। আমি যে একটু করে বলছিলাম সুইং স্টেট নামে কিছু ছিল না। এবং আজকে এক জায়গায় আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে ডিয়াসপোরা সাধারণত ডেমোক্রেট ঘেঁষা দিস অ্যান্ড দ্যাট। আমরা যদি ভোটের প্যাটার্নটা দেখি, বাংলাদেশি ডিয়াসপোরারও কিন্তু ডেমোক্রেটদের থেকে সরে ট্রাম্পের দিকে গেছে। এটাই বাস্তবে ঘটেছে। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড টার্মের কতটা মিল বা অমিল থাকবে, আমি একটু করে বললাম যে এবার আমি যদি ভুল না করি হুমায়ুন ভাই, আনপ্রেসিডেন্টেড নিশ্চয় ছিল যে দুটা হাউসে এরকম একচ্ছত্র আধিপত্য নিয়ে করাই খুব বিরল ঘটনা মার্কিন রাজনীতিতে। কিন্তু সেটা হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচন করতে গিয়ে তাদেরকে সেকেন্ড রাউন্ড পর্যন্ত আসতে হয়েছে। তার মানে যতটা সহজ মনে করা হচ্ছে ততটা সহজ নয়। আর বিরতির আগে হুমায়ুন ভাই যেমন বলছিলেন, চীনের সাথে তার বৈরিতা বলেন, ট্রেড ওয়ার বলেন, এত কিছুর পরও শি জিনপিংকে তিনি কিন্তু দাওয়াত দিয়েছিলেন, স্ট্র্যাটেজিক ইস্যুর কথা বলছেন। তো সেই জায়গাতে এই ধরনের তার যে ব্যাকগ্রাউন্ড, এমন যাদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডের লোক, সে কিন্তু প্র্যাগমেটিজমে অনেকখানি বিশ্বাস করে, মানে তার লাইফের ফিলোসফিটাই এরকম। তো সেই জায়গাতে কি করতে পারবেন বা পারবেন না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশেষ করে অতীত অভিজ্ঞতা আমাদের সেটাই বলে। কাজেই যেই হাই সাউন্ডিং শুরুটা হলো, সেই সাউন্ডটা কতখানি আলটিমেটলি গ্রাউন্ডে থাকবে সেটার জন্য আমাদের বোধহয় একটু অপেক্ষা করাটাই বেটার। আমরা যেমন অতীতের ইতিহাসটা মেলাবো, সেই সামনে পাশাপাশি আমাদের কিন্তু কনটেক্সটার সময়টাও কিন্তু বিবেচনা নিতে হয়। এই ট্রাম্প যখন আজকে স্ট্র্যাটেজির কথা বলছেন, চীনের সাথে ট্রেড ওয়ারের কথা বলছেন, আগের টার্মে তো তিনি এভাবে আচরণটা করেননি, এবং তিনি বলে দিচ্ছেন বাই এপ্রিল যখন বেরোবেন তখন সেই ভিজিটে যাচ্ছেন। কাজে এই জিনিসগুলো থেকে ইঙ্গিতগুলো খুঁজে নেওয়া এবং তার প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভের সাথে মিলিয়ে আমরা একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে যে আসলে কোন পথে যাচ্ছে। তো এখনই বলাটা আমার মনে হয় কি শপথ নেওয়ার সাথে সাথে আমরা একটা জাজমেন্টাল হয়ে যাওয়াটা বোধ হয় খুব একটা সমীচীন নয়। জাজমেন্টাল হওয়া যায় খুব একটা সমীচীন হবে না ডোনাল্ড ট্রাম্পকে। হুমায়ুন কবির, আপনার কাছে ট্রাম্প এখন পর্যন্ত যে প্রশাসন কেমন মনে হয়েছে এবং আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে খুব কি ভয় করার কোনো কারণ আছে? বিভিন্ন গণমাধ্যমে যেভাবে তাকে চিত্রায়িত করা হচ্ছে, আসলে পরিবর্তনমুখী। তারা বলছেন তারা ডিপ স্টেট ভেঙে দিতে চান, এবং আজকেই 1000 সরকারি কর্মকর্তা যারা বাইডেন প্রশাসনের সময় নিয়োগ পেয়েছিলেন তাদেরকে তিনি বাতিল করে দিয়েছেন, এবং স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন সিনিয়র যারা ডিপ্লোম্যাট ছিলেন তাদেরকেও সরিয়ে দিয়েছেন। সো
ট্রাম্প প্রশাসন এবার একটু ভিন্নভাবে সাজাবার চেষ্টা করবেন। কতটা সফল হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু এটা ঠিক যে এবার কিন্তু অনেক বেশি প্রস্তুতি নিয়ে তারা এসছেন। এবং ট্রাম্প যেমন আজকেই পররাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তিনি কিন্তু কনফার্মড হয়েছেন। তো কংগ্রেস ইতিমধ্যে হিয়ারিং হচ্ছে, আমার ধারণা তার টিম খুব অল্প সময়ের মধ্যেই তিনি পেয়ে যাবেন এবং খুব দ্রুত গতিতে কাজে এগোবার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, যেটা একটু আগে রাহিদিজা ইঙ্গিত করছিলেন, ব্যবস্থাটাই এরকম যে আপনাকে পদে পদে অ্যাকাউন্টেবিলিটি দিয়ে যেতে হবে। তিনি 2 বছর পরেই কিন্তু আবার কংগ্রেস ইলেকশনে আসতে হবে তাকে। কাজে ওখানে পুরো হাউস নির্বাচনে যাবে, 1/3 সিনেট নির্বাচনে যাবে, 2 বছর পরেই কিন্তু তাকে জনগণের কাছে গিয়ে আবার হাজির হতে হবে। তখন এই জনগণই মূল্যায়ন করবে যে তিনি যা করছেন সেটা তাদের জন্য উপাদেয় কি অনুপাদেয়, সে ভিত্তিতে আর তাকে পরবর্তী ম্যান্ডেট হতে দেবে। ছোট্ট করে যদি ইউক্রেন যুদ্ধে বলছেন 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলছেন যে আশা পর 24 ঘন্টার মধ্যে বন্ধ হবে, সেটা তো হলো না আসলে। দেখুন, পলিটিক্স তো সেটা বাংলাদেশ হোক, সাউথ এশিয়ার অন্য কোনো দেশ হোক, যুক্তরাষ্ট্র হোক, ওই যে এমটি রেটরিক বলে কিছু বিষয় আছে। তো আমার তখনই কিন্তু এই বিষয়টাকে, এই যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধটা আপনি থামিয়ে দিবেন, যত মানে সহজে বলছেন অত সহজ তো জিনিসটা নয়। এই যুদ্ধটা তো শুধু নিশ্চয় দুটো রাষ্ট্রের মধ্যে সীমিত নয়, এর মধ্যে অনেকগুলো পক্ষ আছে। তো যুদ্ধ সেই রাষ্ট্রগুলো, ওই দুটা যে পক্ষ আছে, মূল পক্ষগুলো করতে না চাইলে পেছনে যদি অন্য কোনো পক্ষ বলে যে তোমাকে যুদ্ধের মাঠে থাকতেই হবে, তো আলটিমেটলি যুদ্ধ থামবে না। বিষয়টাকে এভাবে বোধহয় আমরা দেখতে পারি। আমরা শেষ সময় চলে এসেছি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজের স্টার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।